কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রায় ২ সপ্তাহ পরও ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সেটি চলছে। গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকেও দুদেশ থেকে দাবি করা হয়েছে হামলার ঘটনার। সেখানে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার কথাও সামনে আসছে, হতাহতের সংখ্যাও সামনে আসছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার দুটো বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। একটি হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি বলি কিংবা সংঘাত পরিস্থিতি বলি, এই সময়টায় আমেরিকার চুপচাপ থাকা, এবং অন্যটি হচ্ছে যে চীনের অস্ত্রের ব্যবহার কিংবা চীনের যুদ্ধ বিমানের ব্যবহার এবং সেটির সফলতা। দুটো দিক নিয়ে আলোচনা করার জন্য আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আমি আপনাদের সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, আমরা জানি যে ভারত পাকিস্তানের একটি সংঘাতময় সময় যাচ্ছে। এই সময়টায় দুটো বিষয় সামনে এসেছে, যে একদমই আমেরিকা নির্বিকার এবং আরেকটি হচ্ছে চীনের অস্ত্রর যে সফলতা আমরা দেখছি। তো শুরুতে আমেরিকা প্রসঙ্গে চলে যাই, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি ভাবছেন ভারত পাকিস্তানের এই সংঘাত নিয়ে? দেখুন, যে মঙ্গলবার দিবাগত রাতে যখন ভারতের পক্ষ থেকে প্রথম হামলাটা চালানো হয়, যে রাত 1টা 5 মিনিট থেকে 1:30 পর্যন্ত, বলা হচ্ছে যে 25 মিনিটে ভারত পাকিস্তানের ভেতরে 9টি জায়গায় হামলা করেছিল, যে বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে এটা হামলাটা হয়েছিল বলে ভারতের দাবি। এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিকালবেলা ওভাল অফিসে ঢুকছেন। ওভাল অফিসে ঢোকার সময় ডোনাল্ড ট্রাম্পকে এই ইনফরমেশন দেওয়া হয় যে ভারত তো পাকিস্তানের উপর হামলা করেছে। তখন তিনি প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন সেটি ছিল যে ইটস এ শেম, অর্থাৎ এটা লজ্জাজনক। তিনি বলছিলেন যে আমি আশা করি যে এইটার একটা শেষ হবে, এবং দুই পক্ষই আমি দুই পক্ষকে ভালোভাবেই চিনি, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, এবং দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে এটা মিটিয়ে নিতে পারবে বলে, দ্রুত মিটিয়ে নিতে পারবে, এটা তিনি আশা করছেন। এইরকম কথা বলে, এবং এটা কিন্তু খুব একটা দায় সারা কথা। এটার মধ্যে কিন্তু খুব বেশি যে এমফ্যাসিস ছিল যে তাদের এটা করা উচিত না, তাদেরকে এখনই এটা বন্ধ করতে হবে, এই ধরনের কথা কিন্তু তিনি বলেননি। আচ্ছা, এই যে বৈশ্বিক পরাশক্তি বলা হয় যে দেশটিকে, সেই দেশটি ভারত পাকিস্তানের এই সংঘাতময় সময়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ করছে না, কিন্তু আগে দেখেছি হস্তক্ষেপ করছে। এবার আসলে কি হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু মানে আমরা তুলছি না, এই প্রশ্নটা কিন্তু আমেরিকান যারা বিশেষজ্ঞ আছেন, আমেরিকান যারা সাংবাদিক আছেন, তারা কিন্তু এই প্রশ্ন তোলা শুরু করেছেন যে বিশ্বের এখনো পর্যন্ত একমাত্র বড় পরাশক্তি হচ্ছে আমেরিকা। তো আমেরিকা এইরকম একটা দুটি পারমাণবিক শক্তিধর দেশ এরকম সংঘাতে জড়িয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আমেরিকা কিছু করছে না বা আমেরিকা কোনো স্টেপ নিচ্ছে না যে সেই সংঘাতটাকে প্রশমনের জন্য। এটা নিয়ে কিন্তু আমেরিকার যে আধিপত্য বলি বা তাদের যে মানে সুপ্রিমেসি যে সেটা নিয়ে কিন্তু তারাই প্রশ্ন তুলেছেন। তাহলে আমেরিকা কি করতে চাচ্ছে? তবে একটা কথা বলে রাখি যে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী এখন, যে মার্ক রুবিও কিন্তু প্রথম দিন থেকেই যোগাযোগ রাখছেন, এবং গতকালও তিনি দুইজনের সঙ্গে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। এবং এই কথার মধ্যে যে তেমন কোনো দুই পক্ষই দুই রকমভাবে ব্যাখ্যা দিচ্ছে যে এই তার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে। দুই পক্ষই, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের আত্মরক্ষার বা জবাব দেওয়ার অধিকার আছে, ভারত পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত মনে করে যে তার সার্বভৌমত্ব বা তার আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, এরকম কথাই নাকি আলোচনা হয়েছে। কিন্তু আমরা যদি একটু অতীতটা দেখি যে আমেরিকা কি ভূমিকা পালন করেছে, তাহলে দেখব যে আমেরিকা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে অনেক বড় ভূমিকা, এই ধরনের সংঘাতময় পরিস্থিতিতে যখন থামানোর দরকার বলে তার মনে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা বড় ভূমিকা পালন করেছে। আপনি যদি দেখেন যে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে তিনি কিন্তু মিশর এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধ করে তাদের মধ্যে একটা চুক্তি সই করতে বাধ্য করেছিলেন বা তাদেরকে সাহায্য করেছিলেন। আবার যদি দেখি বিল ক্লিন্টনের সময়, বিল ক্লিন্টন যখন সাবেক যুগোস্লাভিয়া যেটা ভেঙে একাধিক দেশ হয়েছে, যে তখন সার্বিয়া, ওদিকে বসনিয়া হার্জেগোভিনা, নানা জায়গায় চলছিল, মন্টেনিগ্রো, সংঘাত চলছিল, পরস্পরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তখন কিন্তু বিল ক্লিন্টন কিন্তু এদের একটা জায়গায় নিয়ে এসেছিলেন, একটা আলোচনার টেবিলে নিয়ে এসে মোটামুটি একটা মিটমাট করে। আপনি দেখেন যে যুগোস্লাভিয়া ভেঙে কিন্তু টুকরো হয়ে গেছে, এবং তারা মোটামুটি এখন একটা ইউরোপের মধ্যে দেশ হিসাবে চলছে। তো এইভাবে কিন্তু পালন করছে যে আমেরিকা তার বৈশ্বিক ভূমিকা কিন্তু পালন করেছিল। যদি আমি এই জিনিসটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে দেখি, তাহলেও কিন্তু আমি দেখব যে আমেরিকা খুবই ক্রুশিয়াল, মানে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু আমেরিকা রোল প্লে করেছে। যেমন
যদি আমরা বলি যে 1998 সালের 13, 11 এবং 13 তারিখে ভারত পোখরানে দ্বিতীয় দফায় পারমাণবিক পরীক্ষা চালায়, এবং পারমাণবিক পরীক্ষা চালানোর পর আমেরিকার তখনকার প্রেসিডেন্ট যে বিল ক্লিন্টন কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যে এই বিষয়ে। এরপরে আপনার যখন আসলেন যে পাকিস্তান, ওর পাল্টাপাল্টি পাকিস্তান 28 মোস্ট প্রবলি 28 মে পাকিস্তান পাল্টাপাল্টি 6টি পরীক্ষা চালালো বেলুচিস্তানের একটা গোপন জায়গায়। 6টি পরীক্ষা চালানোর পর কিন্তু আমেরিকা দুই পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। একটা হচ্ছে যে পাকিস্তানের কাছে আমেরিকা টাকা নিয়ে রেখেছিল যে সে F-16 বিমান বিক্রি করবে, সে F-16 বিমান বিক্রি কিন্তু বন্ধ করে দিল, যে সে F-16 বিমান পাকিস্তানকে সেই সময় কিন্তু তারা দেয়নি। দ্বিতীয়, ভারতের বিরুদ্ধে একাধিক ছিল যে ভারতকে ওই পারমাণবিক চুল্লি সরবরাহের কথা ছিল, সেই পারমাণবিক চুল্লি সরবরাহ কিন্তু আমেরিকা বন্ধ করে দেয় এই ইস্যুতে। এবং আরও একাধিক ব্যবস্থা যেগুলো মানে উচ্চ প্রযুক্তির যে হস্তান্তর আমেরিকা পক্ষ থেকে ভারতের জন্য করা হয়েছিল যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু আমেরিকা সেই সময় রাখেনি বা তা বন্ধ করে দেয়, যেটি শেষ পর্যন্ত এই বাইডেন প্রশাসন এসে ভারতকে সেই চুল্লি দেওয়ার মানে 1999 সালে যেটা বন্ধ হয়েছিল সেটা কিন্তু বাইডেন প্রশাসন এই সময় এসে চালু করেন। এরপর যদি কার্গিল যুদ্ধের সময় দেখি, কার্গিল যুদ্ধের সময় যদি আপনার মনে থাকে তখন ভারতে অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতায়। ভারত তখন কিন্তু পুরো পাকিস্তান সীমান্ত জুড়ে সেনা সমাবেশ থেকে শুরু করে অনেক কিছু করেছিল। সেই সময়ও কিন্তু আমেরিকার হস্তক্ষেপের কারণে এই দুই পক্ষ এরকম অল আউট যুদ্ধে যেতে পারেনি। কার্গিলে যে লড়াইটা হয়েছিল সেটা কার্গিল এলাকার মধ্যে, যেটা জম্মু কাশ্মীর ওই অঞ্চলে একটা শৃঙ্গ বলা যায় যে হিমালয়ের উপরে, সেই জায়গার মধ্যেই সীমিত ছিল এবং এটাকে অন্য জায়গায় এটা বিস্তার লাভ করেনি। কিন্তু এবার যদি দেখি, এবার কিন্তু যুদ্ধ বা সংঘাত যদি বলি, যে সংঘাতটা কিন্তু নানা জায়গায় ছড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। গতকাল যেরকম ধরনের আজকেরই আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেওয়া হয়েছে যে ভারতের প্রায় 15টি শহরে হামলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। আবার বলা হচ্ছে যে ভারতও লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, আপনার করাচির মতো বড় বড় শহরগুলোতেও কিন্তু হামলা চালিয়েছে এরকম। ফলে সংঘাতটা কিন্তু বিস্তার লাভ করেছে। একইভাবে যদি আরও দুটো উদাহরণ দেয়া খুব জরুরি, যেমন 2008-এ আপনার মুম্বাই হামলা হলো। মুম্বাই হামলায় একাধিক লোক, আপনি জানেন সেই সময় যে জঙ্গি হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছিল, এটা খুবই বিভৎস ঘটনা। এই সময় মনমোহন সিংয়ের সরকার ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু পুরো জিনিসটাকে পাকিস্তান যে ভূমিকা ছিল সেটাকে কিন্তু তারা এক্সপোজ করে দিলেন সারা দুনিয়ার কাছে। এবং তারা সামরিক ব্যবস্থার চেয়ে কূটনৈতিক ব্যবস্থার পথে হেঁটে পাকিস্তানের যে আজমল কাসাব, এই আজমল কাসাবকে কিন্তু সবার সামনে এনে দেখিয়ে দিলেন যে এই লোকটার বাড়ি এইখানে, এই লোকটাকে পাকিস্তান পাঠিয়েছে। তো সেবারও কিন্তু ওই আমেরিকা সহ পশ্চিমা জোট কিন্তু ভারতকে কিছুটা হলেও বিরত করেছিল। এরপরে সবচেয়ে বড় ঘটনা ঘটে হচ্ছে 2019-এ আপনার 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায়, যেখানে সিআরপিএফের একটা কনভয়ের উপর জঙ্গি হামলা হয়, সেখানে 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এই সময় সবচেয়ে বড় হচ্ছে যে তখন দুই পক্ষই খুব তেতে ছিল। আপনি জানেন এরপরেই ভারতে নির্বাচন, সাধারণ নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য যে নির্বাচনে জয়ী হয়েছিলেন, বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আপনি ওই নির্বাচনের আগে তখন এই ঘটনাটা ঘটে এবং ভারত এবং পাকিস্তান দুই পক্ষের মধ্যে টেনশন, বা আপনি জানেন যে এই ঘটনা কিছুদিনের মধ্যেই ভারত কিন্তু বালাকোটে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় বলে ছিল। এই সময় আমেরিকান ইন্টেলিজেন্স বা আমেরিকান গোয়েন্দাদের কাছে খবর যায় যে দুই দেশই তাদের পরমাণু অস্ত্রের নড়াচড়া শুরু করেছে। আচ্ছা, মানে তারা পরস্পরের উপরে এটা হামলা চালাতে পারে। সেই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার পর তখন তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাইক পম্পেওকে গভীর রাতে তাকে ঘুম থেকে তোলা হয়। ঘুম থেকে তুলে বলা হয় যে আপনি এখনই উঠে দুই পক্ষের সাথে কথা বলেন, যে এখনই এদের থামানো দরকার, কারণ কি পরিমাণ আপনার অবস্থা কত গুরুতর আকার ধারণ করছে এইটা মানে যাতে নিরসন করা যায়, এটা এই চাপটা যাতে কমানো যায় সেইটা কিন্তু মানে জানাটা জরুরি। এখন মাইক পম্পেও আমি যদি বলি যে মাইক পম্পেও পরে তার যে স্মৃতিকথা লিখেছেন, সেই স্মৃতিকথায় তিনি লিখছেন যে এই ঘটনার পরে যে দুই দেশ পারমাণবিক যুদ্ধের কতটা কাছাকাছি এসেছিল
এইটা সাধারণ মানুষ কেউ জানে না। আচ্ছা, তার মানে এই শব্দের মধ্যে ইঙ্গিত দেয় যে দুটো দেশ কিন্তু এই পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার অনেকটাই কাছে এসেছে, সংখ্যা ছিল। সেলিম খান, আমরা প্রশমিত করার মানে যুদ্ধ কিংবা সংঘাত প্রশমিত করার ক্ষেত্রে আমেরিকার যে ভূমিকা দেখলাম অতীত ইতিহাসে, সেই জায়গাটা থেকে যদি এবারের কথা চিন্তা করা যায় যে ভারত পাকিস্তানের এই সংঘাতে আমেরিকা এখনো পর্যন্ত নির্বিকার কেন, আপনার কাছে কি মনে হয়? আপনি তো ইতিহাস বললেন যে তারা আসলে কি ভূমিকা রেখেছিল, এখন পর্যন্ত তারা নির্বিকার কেন? এখন নির্বিকার কারণ এর পেছনে আরও কিছু কারণ নিশ্চয়ই বলবো। তার আগে আমি যদি বলি যে দুদিন আগেই এই আপনার পহেলগামের বৈশারণে যে ঘটনা ঘটলো, সে 26 জন পর্যটক নিহত হলেন, এই তখন কিন্তু মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কিন্তু ভারতে। এই জেডি ভান্স কিন্তু গতকাল যিনি ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ, তাদেরকে এই সংঘাত থেকে মানে প্রতিরোধ করার বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু যুক্তরাষ্ট্রের না। তিনি বলছেন যে এটা আমাদের কাজও না। তার মানে এটা তার কথা দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা অনেকটা যে হাত গুটিয়ে নেয়ার মতো, যে আমেরিকা যেন মনে হচ্ছে যে এইখানের সংঘাত আর চলছে, চলুক, অসুবিধে কি, যে সংঘাত তো আরও জায়গায় চলছে, সে তাহলে অন্য জায়গায় চললে তো এখানেও হবে। কিন্তু যে ব্রিটিশ কূটনীতিক একজন যিনি বলছেন, তিনি তার ভাষ্য, ওনার নাম হচ্ছে টিম উইলসি। এই টিম উইলসি উনি সিএনএনকে যে কথাটা বলেছেন সেটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। উনি বলছেন যে হোয়াইট হাউসে এমন একজন প্রেসিডেন্ট এই মুহূর্তে আমাদের আছেন যিনি মনে করেন যে আমেরিকার দায়িত্ব না যে সারা বিশ্বে পুলিশি দায়িত্ব পালন করা, যে আমেরিকা যে সারা বিশ্বে পুলিশি নজরদারি করবে এটা দায়িত্ব না। 2, তিনি আরেকটি মনে করেন যে ট্রাম্পের সহানুভূতি পাকিস্তানের চেয়ে হয়তো ভারতের দিকে বেশি, সেটিও একটা কারণ হতে পারে। এটি একটা ইয়ে। কিন্তু আমেরিকানদের জন্য যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমেরিকানদের এই যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ট্রাম্প বলেছেন তিনি আপনার কানাডাকে অঙ্গীভূত করতে চান, তিনি গ্রিনল্যান্ডকে কিনতে চান বা অঙ্গীভূত করতে চান আমেরিকার, এরকম একটা তার কিন্তু একটা আগ্রাসী মনোভাব কিন্তু এর মধ্যে দিয়ে ফুটে ওঠে। 2 নম্বর হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের ব্যাপারে তিনি সব দোষ কিন্তু ইউক্রেনের উপর চাপিয়ে দিয়েছেন, এবং রাশিয়া যে ইউক্রেনের একটা বড় অংশ দখল করে আছে সেটা কিন্তু তিনি দেখেননি। 3, এই যে ইসরায়েল যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে গাজায়, যে সেই ব্যাপারেও কিন্তু তিনি একেবারে তাদের প্রচ্ছন্ন না, প্রত্যক্ষ এবং প্রচ্ছন্ন দুই সমর্থনই আছে, যে গাজাকে জনশূন্য করে সেই জায়গাকে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে গ্রেটার এবং ইসরায়েল গঠন করার ব্যাপারে তাদের যে প্রচ্ছন্ন সম্মতি, তো এটা আমেরিকা বলা চেয়ে ট্রাম্প প্রশাসনের কিন্তু আছে। তো এইরকম যখন একটা প্রশাসন, সে আরেকটি দেশ যদি বা আর একাধিক দেশ যদি এই ধরনের জিনিসে জড়িয়ে পড়ে, তাহলে তার পক্ষে তো সেইটা বলার মতো নৈতিক জোর কি তার থাকে না। তো সেই জায়গায় কিন্তু ট্রাম্প প্রশাসন অনেক পিছিয়ে, এবং ট্রাম্প হয়তো ভেবে দেখেছেন যে এটার দরকার কি। 2 নম্বর আর একটা বড় বিষয়, যেটা আপনার পরে আলোচনায় আপনি নিশ্চয়ই আলোচনা করবেন বিষয়টা, সেটি হচ্ছে সারা বিশ্বের অস্ত্রের বাজার। একদম, যদি এই ভারত পাকিস্তান এইটাকে বেশ খানিকটা খেলাটাকে জমজমাট করা যায়, তাহলে কিন্তু সারা বিশ্বের অস্ত্রের বাজার আবার চাঙ্গা হবে। সেলিম খান, অস্ত্রের প্রসঙ্গে যখন আসলেন তখন আমরা দেখেছি যে পাকিস্তান থেকে দাবি করা হয়েছে যে ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, এবং সেটি করা হয়েছে চীনের একটি যুদ্ধ বিমান ব্যবহার করে। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ করে চীনের অস্ত্র, চীনের যুদ্ধ বিমান আবার সামনে চলে আসবে? হ্যাঁ, এইখানেই কিন্তু খেলাটা কিন্তু এইখানেই। আচ্ছা, ঠিক আছে, যে রাফাল যে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটা তারা ফ্রান্সের কাছ থেকে কিনেছে, এবং ফ্রান্সের কাছ থেকে আরও আপগ্রেডেড ভার্সন কেনার জন্য তারা অর্ডারও দিয়েছে। সেই রাফাল যুদ্ধ বিমান যে ভূপাতিত করেছে বলে প্রথম দিন পাকিস্তান দাবি করে, সেইটার খবরের সত্যতা কিন্তু ধর পাকিস্তানের দাবি নিয়ে অনেকেই সন্দেহ ছিল, যেহেতু ভারতের পক্ষ থেকে কিছু বলা হচ্ছিল না, ফলে এটা কি ঠিক না ভুল। তখন কিন্তু সিএনএনের একজন সাংবাদিক, তিনি ফরাসি গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন নিউজ করে দেয় যে তারা জানতে পেরেছেন যে রাফাল বিমান ভূপাতিত হয়েছে, এবং এটা এক না একাধিক, সেটি হচ্ছে প্রশ্ন। এখন ধরুন বিশ্বের অস্ত্রের বাজারে সবার কাছে, যেমন এই যুদ্ধ বিমানের কথাই যদি বলি,
তো এই আমেরিকা কি আপনার ফ্রান্সের কাছে রাফায়েল আছে, এই আপনার কি বলে রাশিয়ার কাছে সুকুই আছে, আপনার মিগের আপগ্রেডেড ভার্সন আছে, আপনার চীনের কাছে আছে, আপনার আমেরিকার কাছে সবচেয়ে F-35 যেটা নিয়ে বহুল আলোচনা হচ্ছে, B-21 আছে, আরও নানা ধরনের যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ বিমানের কথা, এরপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মানে যুদ্ধাস্ত্রের তো কোনো শেষ নেই এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। এখন এই বাজারে যদি বাজারটাকে গরম করতে হয় তাহলে দেখেন রাফায়েলকে এই বিষয়ে কার ইন্টারেস্ট বেশি? আপনি আমেরিকান একটি সংবাদ সংস্থার ইন্টারেস্ট বেশি, সে ফরাসি গোয়েন্দাদের উদ্ধৃত দিয়ে সে খবরটা ফাঁস করছে, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চীনের একটা চীনের যে J-10 জঙ্গি বিমান, এটা 4.5 জেনারেশনের জঙ্গি বিমান, ঠিক আছে? তো 4.5 জেনারেশনের জঙ্গি বিমান সেইটা ব্যবহার করে সে রাফায়েলের মতন একটা ইয়েকে ফেলে দিল এবং সেখান থেকে সে ওই J-10 যুদ্ধ বিমানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটিও চীনের তৈরি। আচ্ছা, এইটা প্রমাণ করা যে চীনের তৈরি যে বিমান সেইটাকেই ঠেকাতে পারছে না ফরাসিরা, তার মানে তো ওই বিমানের অস্ত্র নেই। সুতরাং ভারত তোমাকে যদি ভবিষ্যতে অস্ত্র কিনতে হয় তাহলে চীনের দিকে, এটা একটা চীনের দিকে না, তাহলে আমার দিকে আসতে হবে, আমেরিকার দিকে আসতে হবে, মানে বিষয়টা অনেকটা এইরকম। আচ্ছা সেলিম খান, এই যে চীনের অস্ত্র যুদ্ধ বিমান নিয়ে আপনি কথা বলছিলেন যে 4.5G টেকনোলজি, সেই জায়গাটায় আসলে চীনের অস্ত্রের যে শ্রেষ্ঠত্বর জায়গাটা আসছে, এটা কি আসলে অন্য কোনো ইঙ্গিত বহন করে? এটার ইঙ্গিতটা তো এটা 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 বড় ধরনের ইঙ্গিত বহনকারী। দেখেন যে যুদ্ধের মানে এটা এর আগে আমাদের একজন সহকর্মী ফজলুল কবির তার ভিডিওতে ব্যাখ্যা করেছেন যে কেন পুরো সংঘাতটাই এই যে ভারত, পাকিস্তান, মিয়ানমার, আপনার অন্যান্য এলাকার সংঘাতগুলো সব একই সূত্রে গাঁথা। এবং তার একটা বড় অংশ হচ্ছে যে এই যুদ্ধের অস্ত্রের বাজার, কারণ অস্ত্র আপগ্রেড হয়েছে, মানে আপগ্রেড ভার্সন থাকলে তার লোয়ার গ্রেড ভার্সনটা কার কাছে বেচবো? কারোর কাছে তো বেচতে হবে। 2 নম্বর হচ্ছে এটা ভূ রাজনৈতিক সিদ্ধান্ত। এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চীনের যে বিমানটার কথা বলা হচ্ছে J-10, এটা আমি একটু আগেই বললাম যে 4.5 জেনারেশন। চীন ইতিমধ্যেই 6 জেনারেশনের মানে ফাইটার জেট ব্যবহার করেছে, যেটা বলা হচ্ছে J-36, যেটা মানে একটুখানি তার এক্স হ্যান্ডেলে একবার মাত্র ছবি প্রকাশ করে পরে আবার সেটা ডাউন করে নেয়। তো এখন এইটার মাধ্যমে অনেক পশ্চিমা যে সামরিক বিশ্লেষক বলেন বা অন্যান্য বিশেষজ্ঞরা তারা যেটা বলছেন যে চীনের অস্ত্র কতটা সাংঘাতিক হতে পারে তার সামান্য একটা নমুনা কিন্তু এইখানে দেখা গেল। ফলে আপনার ইন্দো প্যাসিফিক রিজিয়নে যেখানে আমেরিকার সঙ্গে চীনের যে টেনশন বা উত্তেজনা চলছে, বা তাইওয়ানকে ঘিরে যে উত্তেজনা চলছে, যে তাইওয়ান 2027 সালের মধ্যে শি জিনপিং বলেছেন যে এটা চীনের অংশ হিসাবে গণ্য হবে, তো সেটা নিয়ে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন কি অস্ত্র ব্যবহার করবে, চীনের কাছে কি অস্ত্র আছে না আছে, এইটা কিন্তু একেবারে পুরো সারা বিশ্বই কিন্তু অন্ধকারে। চীন কিন্তু কখনো এরকমভাবে প্রকাশ করে না বা করেও নি। আপনি যদি চীনের স্ট্র্যাটেজি দেখেন, গত মানে এই যে ডোনাল্ড ট্রাম্প এসে যে ট্যারিফ বসালেন এবং চীনের উপরে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করলেন, এই শুল্কের ব্যাপারে চীনা কর্মকর্তারা কিন্তু কখনো কিছু বলেননি এবং তারা যেটা বলেছেন তারা কিন্তু শুধুমাত্র ব্যবস্থা নিয়েছেন, তারা কোনো কিছু বলেননি। আপনি দুটো উদাহরণ যদি দিই তাহলে এটা বোঝা সহজ হবে। যেরকম তারা হঠাৎ করে খুব আমেরিকার উচ্চ প্রযুক্তির সব কিছু অত্যন্ত মানে ভালো পজিশনে এবং আমেরিকার শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে না, হঠাৎ করে তারা ডিপসিক ছেড়ে দিল এবং বলে দিল এটা ওপেন জিনিস। আপনি ওই ডিপসিক ছেড়ে দেওয়ার পরে প্রায় $5 ট্রিলিয়ন আমেরিকার শেয়ার বাজার থেকে উধাও, এবং এখনো পর্যন্ত ওই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এটি একটি গেল। আরেকটি বিষয় যে চীনের যে যারা ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ইভি তৈরি করে, সেই ইলেকট্রিক্যাল ভেহিক্যাল তৈরি করা হচ্ছে BYD। এই BYD যে গাড়ি তৈরি করেছে, আপনি তার কাছে দাঁড়াতে পারছেন না টেসলার ইউরোপে মার্কেট কিন্তু 47%, মানে গত 3 মাসের হিসাবে, লাস্ট 3 মান্থসের হিসাবে, তারা যেটা কোয়ার্টারলি হিসাব বলে, সেখানে 47% বিক্রি কমে গেছে। এখন টেসলার চেয়ে BYDর, এবং BYDর বাজার কিন্তু অন্য চীন বাদেও
অন্যান্য জায়গায় আপনি যে সাউথ ইস্ট এশিয়া দেখেন বা অন্যান্য জায়গা দেখেন, এই বাজারগুলো কিন্তু এক্সপানশন হচ্ছে। ফলে আমেরিকানরা যেটা ভাবছে বলছেন, চীন সেটা যেটা করছে সেটা হচ্ছে করে দেখাচ্ছে। ফলে এটার কিন্তু মানে গ্রেটার ইমপ্লিকেশন নিয়ে তারা বিশেষত আমেরিকান যারা বিশেষজ্ঞ আছেন, আমেরিকান নিয়ে যারা আমেরিকার শ্রেষ্ঠত্ব মানে বজায় রাখার জন্য যারা অত্যন্ত চিন্তিত, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবছেন। সেলিম খান, একদম শেষ করি ভারত পাকিস্তান প্রসঙ্গ দিয়ে। আবার আপনার কাছে কি মনে হয় এই ভারত পাকিস্তান যে সংঘাত চলছে, ভবিষ্যৎ আসলে কি? দেখেন, এই ভবিষ্যৎ ভারত পাকিস্তান দুই পক্ষই, মানে আমরা প্রতিবেশী বলি আর তৃতীয় আরেকটি দেশের নাগরিক হিসাবে বলি যে দুই দেশের নেতৃত্ব অন্তত সংযম এবং বিচক্ষণতার পরিচয় দেবে, এইটা অন্তত আমরা আশা করি। কারণ দুটি জনবহুল দেশ, দুটি দেশেই বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বাস, এবং এটা অবশ্যই দুই পক্ষকেই মানতে হবে। মানে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এইগুলো কিন্তু কোনো সমস্যার সমাধান না। এইগুলো করে পাকিস্তানও কিন্তু এই শুধু ভারত না, পাকিস্তানও কিন্তু এই সমস্যায় জর্জরিত। তো পাকিস্তানকেও বুঝতে হবে যে এইভাবে কোনো সমস্যার সমাধান হবে না। সুতরাং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বে, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বই ক্ষমতায়, এবং তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। এবং এই খেলা যদি এইখানে না থামে, তাহলে এই খেলার ফল যারা নেয়ার, যে পশ্চিমা বিশ্ব বিভিন্নভাবে, সেই যদি আপনি মানে কি বলবো যে 1400 সাল বা তারপর থেকে যদি বলি, তারা যখন থেকে ইউরোপীয় বণিকরা যখন থেকে অভিযান শুরু করেছে এবং দেশে দেশে কলোনি স্থাপন শুরু করেছে, সেই কলোনি নতুন ফরম্যাটে আবারও এই উপমহাদেশের উপর গেড়ে বসবে, এবং তার থেকে আমাদের কোনো মুক্তি নেই। এবং আমরা যে তিমিরে ছিলাম, আমরা সবসময় সেই তিমিরেই থাকবো। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbt.com।